আচ্ছা, যেটা যে সাবজেক্ট আমি অনেকদিন পড়াইনি, আমি আজকে সেই সাবজেক্টটা, মানে যেহেতু ওটা লম্বা ছুটি গেল, লম্বা ছুটিটার পর আমি ওই জায়গা থেকে শুরু করার একটা চিন্তা ভাবনা করছি। সেই সাবজেক্টটা বুঝতে পেরেছি, অনেকদিন আমি পড়াইনি সাবজেক্টটা। এক মিনিট। সেটা হচ্ছে এই পার্টটা। তো এই পার্টটাতে তোমাদের কি কি জানতে হবে বা না জানতে হবে সেগুলো তো আগে জানবো। ফার্স্ট হচ্ছে যে আমি এই টপিকটার আজকে ইন্ট্রোডাকশন পার্টটা বলবো। মানে অর্থাৎ এতদিন তুমি মাইক্রো প্রসেসর পড়ে এসছো। মাইক্রো প্রসেসর মানে তুমি কি জেনেছো? মাইক্রো প্রসেসর হচ্ছে একটা মোটামুটি এরকম জেনেছো, যেটা হচ্ছে তোমাদের যেটা পড়ানো হয়েছে 8085। এটা একটা মাইক্রো প্রসেসর। তার ভিতরে কি আছে? অ্যাকুমুলেটর আছে, এএলইউ আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, বিসিডিই, এইচএল, হ্যাঁ, আছে স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, এইসব জিনিস রয়েছে। আরো কিছু হার্ডওয়্যার সার্কিট রয়েছে। 8085 কি করে না, এ হচ্ছে আউটার ওয়ার্ল্ডে কমিউনিকেশন করার জন্য কার সাথে কানেক্টেড করতে হয়? একটা স্টোরেজ ইউনিট, যাকে আমি বলি প্রাইমারি মেমোরি বা র্যাম। আর কি জেনেছি আমরা? না, আউটার ওয়ার্ল্ডের হার্ডওয়্যার কন্ট্রোল করতে হলে আমাকে এর সাথে ইন্টারফেসিং ডিভাইস লাগাতে হয়, 8255। হুম, এইগুলির সাথে লাগাতে হয়। তারপর এখানে তোমার ক্রিস্টাল লাগাতে হয়, অসিলেটর আর কি, ক্রিস্টাল লাগাতে হয়। তো এইভাবে জিনিসটা চলে। তোমরা এটার একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা পেয়েছো? তো বক্তব্যটা হলো যে তোমাকে যখনই আমি একটা কম্পিউটেশনাল সিস্টেম বলবো, যখনই বলবো একটা কম্পিউটেশনাল সিস্টেমের কথা, কম্পিউটার বলতে গেলে এই ছোটবেলায় আমরা কম্পিউটার বলতে কি বলেছিলাম? কম্পিউটার বলতে আমরা বুঝতাম সিপিইউ থাকে, তার সাথে কার্ড কানেকশন থাকে, মেমোরির কানেকশন থাকে। হুম, সিপিইউ কি করে? আইও। আইও মানে হচ্ছে ধরো ইনপুট বা আউটপুট। হ্যাঁ, আমি যদি ইনপুটটা নিই, ধরো কিবোর্ড মাউস, যদি আমি আউটপুটটা নিই, ধরো সেটা মনিটর, প্রিন্টার। সিপিইউ থাকে একটা মেমোরি, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা তার সঙ্গে কানেক্টেড থাকে মেমোরি। এবং সেই আউটটা মানে আমাদের কাছে ইনপুট নেয়, আমরা কিছু আউটপুট দেখায়। এইটা হচ্ছে কম্পিউটেশনাল এর বেসিক স্ট্রাকচার। When you have got understood about your 8085 microprocessor, for those case you have already studied that RAM. Now how to interface RAM and all this. RAM কে কি করে ইন্টারফেস করবো, RAM এর সাথে কিভাবে কমিউনিকেশনটা করছে, কিভাবে সেটা প্রত্যেকটা ইনস্ট্রাকশন র্যাম এর একটা যে লোকেশনে লেখা আছে ওখান থেকে রিড হচ্ছে, ফেচ হচ্ছে, আবার র্যাম এর মধ্যে রিড বা রাইট হচ্ছে। যদি আমি এর সাথে কোনো ইনপুট বা আউটপুট কানেক্ট করতে চাই, আইও কন্ট্রোলার, যে কোনো আই বা ও ইনপুট বা আউটপুট লাগাতে চাই, সেটাকে দেখো পেরিফেরাল ডিভাইসের সাথে আমাকে এইভাবে কমিউনিকেশনটা করতে হয়। এগুলো আমরা সমস্ত কিছু দেখেছি। হুম, তো এই যে জিনিসটা বললাম দেখো, এইটাই এটা সিপিইউর সাথে র্যাম মেমোরি কানেক্টেড, আর কিছু আই বা ও কানেক্টেড। এই যে আই বা ও, এটা আই, এটা হচ্ছে ও, এগুলো এইভাবে কানেক্টেড। এইটা হচ্ছে একটা, এই স্ট্রাকচারটা তো তোমাদের মাথায় ঢুকেছে। কিন্তু ব্যাপারটা হলো, যখন মাইক্রোপ্রসেসরকে কমার্শিয়ালি নিয়ে আসা হলো, অর্থাৎ মাইক্রোপ্রসেসর ডেভেলপ করা হলো, তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হলো, কিছু মানুষ দেখলো যে হ্যাঁ বা সুন্দর একটা সিস্টেম, হ্যাঁ কম্পিউটেশনের কাজগুলো খুব তাড়াতাড়ি করা যাচ্ছে, আমরা ইনপুট দিচ্ছি, আমাদেরকে ডিসপ্লেতে আউটপুট করে দেখাচ্ছে, সুন্দর কাজ হচ্ছে, ইটস ওকে, ফাইন। কিন্তু মানুষ যখন ভাবলো যে ইন্ডাস্ট্রি লেভেলে আসতে হবে, বা প্রত্যেকটা ইউজার স্পেসিফিক লেভেলে আসতে হবে। ইউজার স্পেসিফিক মানে কি? না, তোমার বাড়ির যে কোনো একটা কাজ একটু বলো, মানে যেটা অটোমেশনের কাজ করবে, কোনো কোনো একটা এক্সাম্পল কেউ বলতে পারবে? কোনো একটা অটোমেশনের কাজ, যে কোনো, বাড়ি হোক, নিত্য প্রয়োজনীয়, মানে তুমি ডেইলি লাইফে যা করো, যা কিছু কাজ করো, কর্ম করো, তার একটা এক্সাম্পল বলো যেখানে এইরকম একটা ডিজিটাল সিস্টেম ইউজ হচ্ছে। বলো, যে কেউ। ওয়াশিং মেশিন। হুম, ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের মধ্যে সব ওয়াশিং মেশিন নয়, যেগুলো তোমার ফুল অটো। ফুল অটো ওয়াশিং মেশিন তুমি যদি বলি, ফুল অটো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে তুমি এইরকম একটা সিস্টেম আছে, আছে, এটা আছে। তো
তো এই ওয়াশিং মেশিনের এক্সাম্পল আমি যদি নিই, যখন মানুষ ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন বানানোর চিন্তা ভাবনা এলো, বা শুধু ওয়াশিং মেশিন বলছি না, ইভেন একটা ওয়েট মেশিনও, একটা ক্যালকুলেটারও, একটা ক্যালকুলেটর বলো, একটা ওয়েট মেশিন বলো। ওয়েট মেশিন মানে যে আমরা মুদিখানা দোকানে জিনিস কিনতে হলে, দেখছো তো এখন কোনো জায়গায় দাড়ি পাল্লা ইউজ করে না, বাটখারা থাকলে তো ইউজ করেই না, সব জায়গাতেই তোমাকে ইলেকট্রনিক ওয়েট মিটারে তোমাকে দেখাচ্ছে। তাহলে ওই যে ইলেকট্রনিক ওয়েট মিটার হলো তোমার, আহ, এখন থার্মোমিটার, তুমি যদি ভাবো যে আমি থার্মোমিটারের কথা বলছি, মানে আমি কোন থার্মোমিটার বলছি বলতো, সেটা কিন্তু মার্কারি নেই, যার মধ্যে ডিজিটালি ফুটে ওঠে, সেই থার্মোমিটার বলছি। থেকে আরম্ভ শুরু করে যত কিছু সিস্টেম আছে, যেখানেই যেখানেই তোমার দেখবে একটা এরকম 7 সেগমেন্ট ওয়ালা একটা এরকম ডিসপ্লে রয়েছে, বা একটা এরকম এলসিডি স্ক্রিন রয়েছে, যেখানে এরকম কিছু বাটনস আছে, যেখানে এইরকম সিস্টেম জানবে, সেখানেই জানবে এই স্ট্রাকচারটা হবে। অর্থাৎ কি, তোমাকে এই লেভেলে জিনিসটাকে ভাবতে হবে। এবার যখন এই জিনিসটাকে এই লেভেলে ভাবতে যাবে, তখনই কিছু জিনিস ফার্স্ট মাথায় স্ট্রাইক করবে। প্রথম যেটা মাথায় স্ট্রাইক করবে, আমাকে বাজার থেকে 8085 কিনতে হবে, 1 নম্বর। আমাকে বাজার থেকে আলাদাভাবে আই বা ও এর জন্য আলাদা পোর্ট কিনতে হবে, আমাকে বাজার থেকে 8255 কিনতে হবে, আমাকে বাজার থেকে র্যাম কিনতে হবে, দেন আমাকে বাজার থেকে আর আর এরপরে যাবতীয় যা কিছু আছে। হুম। কেউ যদি মনে করে যে একটা টাইমার সার্কিট ডিজাইন করব, এ করব, তা আলাদা করে ধরো কাউন্টার কাউন্টার ফ্লিপ ফ্লপ, একটা কাউন্টার সার্কিট লাগবে, কাউন্টার ফ্লিপ ফ্লপ আইসি, সেটা বাজার থেকে কিনতে হলো। হ্যাঁ, সেটাও এখানে লাগানো লাগানো হলো। কেউ মনে করলো ধরো একটা ইয়ে নেবো, কাউন্টার টাইমার সার্কিট নিলো, কেউ ধরো মনে করলো আমি একটা ইয়ে নেবো, কি বলে, পিডাব্লিউএম মডুলেটর নেবো, পিডাব্লিউএম মডুলেটর নেবো, সেটাকেও এর সাথে এইভাবে কানেক্ট করতে হবে। তার মানে আমার ডেলি লাইফে কাজকর্ম করতে হলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসকে বাজার থেকে তাকে কিনতে হচ্ছে। কাউন্টার ফ্লিপ ফ্লপ কি জিনিস, পিডাব্লিউ মডুলার কি জিনিস, তোমরা এক্ষুনি না জানলেও চলবে, পরে জানবে না। মোট কথা এগুলো হচ্ছে এমন কিছু যন্ত্র, মানে এগুলো একটা আইসি, এক একটা মডিউল মানে বেসিক্যালি একটা আইসি। দেখো র্যাম একটা আইসি, কিনতে পাওয়া যায় এত বড় প্যাকেটে, এটা একটা এত বড় আইসি, 8255 একটা এত বড় আইসি। প্রত্যেকটা আইসি বাজার থেকে কেনো, বাজার থেকে কিনলেই তো হবে না, ওদেরকে কিন্তু প্রপার ওয়েতে কানেকশন করতে হবে। আর এই কানেকশনটা এমন কানেকশন না যে তুমি এটাকে তার দিয়ে এই ঠ্যাঙের সঙ্গে ওর ঠ্যাঙের এ পিনের সঙ্গে ওর পিন করে দেবে, ওভাবে জিনিস চলে না। যদি করতেই হয়, তোমাকে এত বড় একটা সার্কিট বোর্ড ডিজাইন করতে হবে, সার্কিট বোর্ডের প্যাকেজ গুলোকে বসাতে হবে, সেই সার্কিট বোর্ডে ওয়্যার এরকম করে আসতে হবে, যেমন তোমাদের একটা ওয়ারিং এ দেখিয়েছিলাম, মানে পিসিবি যারা ডিজাইন করে। তো এই ভাবে তো ওয়্যার গুলোকে আসতে হবে, এই টোটাল জিনিসটা করে নিয়ে তবে এটা করবে, তো কত বিচ্ছিরি দাম পড়ে যাবে। প্রত্যেকটা জিনিসকে আমাকে যদি বাজার থেকে কিনতে হয় আলাদা আলাদা, 1 নম্বর, সেখানে তো প্রত্যেকটা প্রাইস চাপবেই। তারপর টোটাল জিনিসটা এত বড় একটা বালতি, এত বড় একটা জিনিস হবে, এটা করতে না এত বড় একটা জিনিস হবে, মানুষ এইটা চাইছিল না, একদম চাইছিল না। সেটা ইন্টেল কবে বুঝতে পারলো, ইন্টেল বাই 1980, সরি 85, 1985 সালের পর ইন্টেল বুঝতে পারে যে আমি এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে মানুষকে কেনা করাচ্ছি, মানুষের চাইছিল, মানুষ কি চাইছে, যে সবকিছু একটার মধ্যে চলে আসুক। ইন্টেল ডেভেলপ করলো ফার্স্ট মাইক্রো কন্ট্রোলার। ওরা কি বললো যে বেশ ঠিক আছে, আপনাদেরকে এই আলাদা আলাদা করে জিনিস বাইরে থেকে কিনতে হবে না, একটাই আইসি কিনুন, একটাই আইসি কিনবেন, ঠিক আছে, পিন আছে এরকম। 20 20 40টা আইসি একটা আছে, এটা ধরো 40টা পিনের একটা আইসি, নাম দিল এবং বলল দিস ইজ নট আ মাইক্রো প্রসেসর, দিস ইজ আ মাইক্রো কন্ট্রোলার। কেন এটাকে মাইক্রো প্রসেসর বললাম, এটাকে কন্ট্রোলার বললাম, তার কারণটা হচ্ছে এর মধ্যে কি আছে জানো, এই সব কটাকে নিয়ে
সব কটা কিন্তু এভরিথিং। অর্থাৎ একটা কম্পিউটেশনাল সিস্টেমকে, অর্থাৎ একটা অটোমেশন সিস্টেমকে দাঁড় করানোর জন্য তোমার যা যা প্রয়োজনীয়, ইনক্লুডিং মেমোরি বলো, র্যাম বলো, পেরিফেরাল ডিভাইস বলো, কাউন্টার টাইমার সার্কিট বলো, পিডাব্লিউএম সার্কিট বলো, দেন তোমার কম্পারেটর সার্কিট বলো, দেন তোমার এডিসি। কেউ যদি মনে করলো যে আমি সেই তোমাদের বললাম না এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেখানে তোমরা ভোল্টেজ বা কারেন্ট মাপছিলে, কি করতে? এর সঙ্গে একটা এডিসি লাগাতে, তাই না? এডিসি একটা আইসি, ওই এডিসি সব কিছু যন্ত্র মিক্স আপ করে সব এর মধ্যে ভরে দিল, ব্যাস। তখন এটাকে বললো মাইক্রো কন্ট্রোলার। তখন মানুষের কি হচ্ছে, এই বাজার থেকে প্রত্যেকটা আলাদা জিনিস কেনার ঝামেলা মিটে গেল। নাম্বার দুই, এদেরকে ইন্টারফেস করার ঝামেলা মিটে গেল। নাম্বার তিন হচ্ছে প্রোগ্রামিংটাকে আরো সোজা লেভেলে নিয়ে চলে গেল। এই এত কিছু কম্বাইন করে একটার মধ্যে যখন ভরে দিল, দ্যাট ইজ কল্ড আ মাইক্রো কন্ট্রোলার। 8051 হচ্ছে, আর বাজার আত্মপ্রকাশ করলো 1985 এর পর। এবং এতটাই জনপ্রিয়, এতটাই খুব ভালো জিনিস একটা ডেভেলপ করেছিল এর আর্কিটেকচারটা, আজকে 2020 সালে দাঁড়িয়েও আমি আমি পার্সোনালি এই 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 এইটা এখন আমি ইউজ করে চলেছি। নট অ্যাকচুয়ালি 8051, আমি আমরা একটু অ্যাডভান্স লাইব্রেরি আইস ইউজ করি, কিন্তু যাই হোক মোট কথা এই সিরিজে এটা এতটাই জিনিস। শুধু আমি নয়, আমি বলতে চাইছি গোল্ড গোল্ড ওয়ার্ল্ড। এখনো ইন্টেল এখনো কিন্তু 8051 মাইক্রো কন্ট্রোলার আর বাজারে তৈরি করে না, কারণ ওরা এইসব ব্যবসা থেকে দীর্ঘদিন উঠে গেছে। ওরা এখন হাইফাই লেভেলে চিন্তা ভাবনা করে, ওরা এখন মোবাইল বা কম্পিউটারের আরো অ্যাডভান্স লেভেলের প্রসেসর বার করে। কিন্তু এই যে ধারণাটা ইন্টেল দিয়েছিল, এই ধারণাটা নিয়ে 8051 এর কন্ট্রোলার কারা কারা তৈরি করে আজও? ফিলিপস তৈরি করে, তোশিবা তৈরি করে, হিটাচি তৈরি করে, দেন তোমার সনি তৈরি করে। এরা এখনো 8051 সিরিজ এখনো তৈরি করে যাচ্ছে। তোমার অ্যাটমেল করে, নুভোটন করে, মাইক্রোচিপেরও আছে কিছু সিরিজ। হুম, এইরকম করে তোমার টোটাল সবাই এখনো এই এই আর্কিটেকচারটাকে এখনো রেখে দিয়েছে। তো তোমাদেরকেও যেরকম মাইক্রো প্রসেসর ব্যাপারটা পড়লে, সেরকমই মাইক্রো কন্ট্রোলারটাও পড়তে হবে। তবে সুবিধা কোথায়? না, মাইক্রো প্রসেসর পড়ার সময় দেখো প্রথমে তোমাকে এর ইনস্ট্রাকশন জানতে হয়েছিল। দেখো দেন তোমাকে জানতে হয়েছিল হাউ ইউ শুড ইন্টারফেস 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। মনে পড়ছে আশা করি। 8255 তিনটা পোর্ট ছিল, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি লোয়ার, পোর্ট সি আপার, এবং কোনটাকে ইনপুট করবে, কোনটাকে আউটপুট করবে, কি মোডে চালাবে, সবকিছু ক্যান বি প্রোগ্রামড। সে আউট ইনস্ট্রাকশন দিয়ে আউট 00, আউট 01, আউট 02, আউট 03। তো এই সমস্ত জিনিস দিয়ে 8255 কে চালাতে। এবং শুধু চালানো নয়, তোমরা এও শিখে গেছো যে আমরা যে একটা ভোল্টেজ মাপতে যাই ফ্রম অ্যান এডিসি, then how to interface that ADC with 8255 and how to measure the voltage and store it to its a memory location করে নিয়েছো। কারণ ওখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়াল লেভেলে জানতে হয়েছিল। দেন তোমাকে একটার পর একটা চিন্তা ভাবনা করে করে একটা হিউজ সার্কিট বানিয়ে করতে হয়েছিল। ফর দিস কেস এত ঝামেলার ব্যাপার দরকারই নেই, এত কিছু ঝামেলা ভাবতেই হবে না। যদিও তোমাদের সিলেবাসে 8051 এর এডিসি ব্যাপারটা নেই, তাও আমি এটা বলে দিচ্ছি যে এখানে যদি একটা এডিসি ভোল্টেজ রিড করতে হয় না, কিছুই করতে হয় না, একটা রেজিস্টারের ভ্যালু শুধু করে নিলেই হয়ে যায়, রিড করে নিলেই হয়ে যায়। এই এত ইন্টারফেস করো, এ করো, সেই এত লম্বা প্রোগ্রাম লেখো, কিচ্ছু করতে হয় না, শুধু এটা রিড করে তুলে নিলেই হয়ে যায়, এতটাই সোজা। যেখানে তোমরা মনে পড়ে এই তোমার এডিসি রিড করার প্রোগ্রামটা এত লম্বা হতো, এই বোর্ডে আমি লিখতাম। এখানে সেক্ষেত্রে অনলি 4 to 5 instructions are enough to read a value of ADC। 4 থেকে 5টি ইনস্ট্রাকশন লাগবে এর এডিসি ভ্যালুটা রিড করতে, আর কিছু লাগবে না, এত লম্বা প্রোগ্রাম লিখতে হবে। যার কারণে মানুষ এটাকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করলো। শুধু তাই নয়, যখন বাজারে 8085 আসে, মাইক্রোপ্রসেসর কি করে, ইন্টেল কি করেছিল, ওরা বলেছিল যে যদি কোনো ডেটাকে আমার একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে সরাতে হয়, যে কোনো ডেটাকে, 8 বিট ডেটাকে, আমার এই সব ইনস্ট্রাকশন ছিল দেখো, মুভ রেজিস্টার টু রেজিস্টার, হ্যাঁ, বা মেমোরি টু রেজিস্টার, সেরকম ছিল। রেজিস্টার টু মেমোরি নয়, ধরো রেজিস্টার 1 টু রেজিস্টার 2 এরকম ছিল। দেন তোমার যদি কোনো মেমোরি থেকে রিড করতে হতো, ইউ হ্যাড অ্যানাদার ইনস্ট্রাকশন এলডিএ দিয়ে লোকেশন।
এরকম ছিল না যে তোমার কোনো দেখো এটাও কিন্তু ডেটা মুভের কাজ করে, এটাও কিন্তু ডেটা মুভের কাজ করে, 2000 লোকেশনের ডেটা এক মুহূর্তে তুলে আনে। আবার ধরো এমভিআই করতাম, তখন 99 ইটসেলফ এই টোটাল হার্ড কোডের ডেটাটা এখানে উঠে আসতো। তো মোট কথা যাই হোক, এখানে এই তিনটে ইনস্ট্রাকশন আমরা কি করছি, বা ধরো এসটিএ, যেরকম এলডিএ ছিল সেরকম এসটিএ ছিল, এসটিএ একটা লোকেশন ছিল, অ্যাকোমোডেটর এখানে স্টোর করতাম। শুধু এই চারটে নয়, আরো দু তিনটে ছিল, ছিল তো। তো মোট কথা এই সমস্ত ইনস্ট্রাকশন গুলো কিসে, না ডেটা এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে ওদিকে মুভ করা। মানুষ তখন বলল যে এই ভাই এত ইনস্ট্রাকশন আমি মনে রাখতে পারছি না। তোমার যদি ডেটাটা মুভই করতে হয় তা তোমার এত এত হাবি জাবি করার কি দরকার। ইন্টেল সেটা বুঝলো যে মানুষেরা চাইছে না, এই এত হাবি জাবি ব্যাপারটা চাইছে না। ওরা বলে দিল ছাড়ো, এত ইনস্ট্রাকশন মনে রাখতে হবে না। ফর ইওর 8051 একটা ইনস্ট্রাকশন থাকবে এমওভি, এই একটা ইনস্ট্রাকশন থাকবে এমওভি। এমওভি রেজিস্টার 1 থেকে রেজিস্টার 2, এমওভি রেজিস্টার 1 থেকে মেমোরি, এমওভি মেমোরি থেকে রেজিস্টার, এমওভি হার্ড কোডের ডেটা। শুধু ওরা বললো যে তোমরা ঠিক আছে লেখার টাইপ গুলো চেঞ্জ করে দাও, ইনস্ট্রাকশনটা একটাই থাকবে এমওভি। এইরকম সোজা সোজা কিছু জিনিস এখানে ইন্ট্রোডিউস করা হলো এই 8051, এবং যার কারণে মানুষ কি করলো, অচিরেই এই জিনিসটাকে ভীষণ পপুলার হয়েছে, মানুষ অ্যাকসেপ্ট করে নিল। যে প্রোগ্রাম 8085 লিখতে এত লম্বা হবে, সেই একই প্রোগ্রাম এখানে লিখতে অনেক ছোট, এবং জটিলতা কম, প্রোগ্রাম লেখার ধরনটা কম, সবকিছুই। এটা তো এক আছেই। দ্বিতীয় হচ্ছে আমাকে সব থেকে বড় সুবিধা হচ্ছে আমাকে এত কিছু ইন্টারফেস করতে হয় না, এত ঝামেলাই নিতে হয় না। এবার আবার একটা জিনিস ব্যাপারে দেখো, তুমি যখন ধরো বাজার থেকে একটা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার কিনলে, ভালো করে শোনো, তুমি বাজার থেকে একটা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার কিনলে, ওর ভিতরে কি আছে, মাইক্রো প্রসেসর আছে না, মানে মেন কম্পোনেন্টটা কি আছে, মাইক্রো প্রসেসর নাকি মাইক্রো কন্ট্রোলার, কি মনে হয় একটু তো বলো। ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার যদি কেনো, তার ভেতরে এটা কিন্তু সবারই উত্তরটা জানার কথা, তার ভেতরে মাইক্রো প্রসেসর র্যাম ট্যাম আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে আছে, নাকি একটাই মাইক্রো কন্ট্রোলার আছে, কোনটা? মাইক্রো প্রসেসরই থাকে তো, কারণ র্যাম আর এসব এক্স্যাক্টলি, তো আমরা লাগাতে পারি আলাদাভাবে। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি। আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এই দেখো প্রত্যেকটা আমাদের কম্পিউটারটা বড় মাদার বোর্ড থাকে, সে মাদার বোর্ডের উপর দেখবে প্রসেসর আছে, র্যামের আলাদা স্লট আছে, এই মানে এই পেরিফেরাল ইন্টারফেসিং এর জন্য আলাদা ডেডিকেটেড অনেকগুলো আইসি আছে, গ্রাফিক্স এর জন্য আলাদা আইসি আছে, এখান থেকে আউট করছে গ্রাফিক্সে, গ্রাফিক্সের আলাদা প্রসেসর আছে, দেন তোমার আইও কন্ট্রোল আলাদা আছে, ব্রিজ আলাদা আছে, সবকিছু ওখানে আলাদা 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 করে একটা বোর্ডের ভিতরে রয়েছে। এবং কিছু জিনিসকে চাইলে তুমি সরাতে নাড়াতে পারো, যেমন প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসের পর একটা জিনিস থাকে, তাকে বলা হয় পিসিআই বাস। কারণটা অনেকে দেখেছো হয়তো, ল্যাপটপ বা ল্যাপটপে এটা যদিও ল্যাপটপেও থাকে, ল্যাপটপে এটাকে অ্যাক্সেস করা যায় না। ডেস্কটপের ক্ষেত্রে পিসিআই বাসটা ওপেন হয়ে স্লট খালি হয়ে পড়ে থাকে, সেই পিসিআই বাসে আমরা চাইলে আমরা গ্রাফিক্স কার্ড লাগাতে পারি, পারি তো, পিসিআই বাসে গ্রাফিক্স কার্ড লাগাতে পারি, পিসিআই বাসে আমরা কোনো নেটওয়ার্ক কার্ড লাগাতে পারি, নেটওয়ার্ক কার্ড বাড়িতে কমিউনিকেশনের জন্য নেটওয়ার্ক কার্ড লাগাতে পারি, পিসিআই বাসে চাইলে আরো অনেক কিছু কম্পোনেন্ট আমরা ওখানে লাগাতে পারি। তারপরে আমার সিরিয়াল আলাদা ইন্টারফেস থাকে, সিরিয়াল পোর্টে কমিউনিকেট করতে পারি, এইসব জিনিসও থাকে। র্যামের দেখবে ল্যাপটপ হলে দুটো স্লট থাকে, একটা স্লট ভর্তি একটা স্লট খালি থাকে, কেন? কারণ তুমি যদি পরবর্তীকালে আরো কোনো র্যাম লাগিয়ে দিতে পারো, সেটাও তোমার হাতে আছে। ডেস্কটপের ক্ষেত্রে অনেক সময় মাদারবোর্ডে 4খানা র্যামের স্লট থাকে, যে অনেকটা আমি র্যাম আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারি আমার ইচ্ছা মতো। হোয়াই দিস ফ্লেক্সিবিলিটি? কারণ হচ্ছে ওখানে কিন্তু সব কম্পোনেন্ট দেখো দেখো ছাড়ানো ছাড়ানো ছিল। তোমাদেরকে মনে পড়ে 8085 এর একটা তোমার ডেভেলপমেন্ট কিটের ছবি দেখাতাম অনেক আগে যখন আমি স্ক্রিন শেয়ার করে পড়াতাম, খেয়াল করো ওখানে তোমার ইয়ে ছিল, যাকে দেখিয়েছিলাম যে র্যাম দেখো একটা র্যাম লাগানো আছে, দেখো দুটো র্যামের স্লট খালি আছে, মনে করছে সেই ছবিটা, বা 3 নম্বর বা 4 নম্বর লেকচার ছিল।
র্যামের স্লট খালি আছে, তার মানে কি র্যামটা আমি চাইলে ইচ্ছে মতো কমাতে বা বাড়াতে পারি। তো এই ফিচার গুলো আমার কিন্তু এখানে আছে, মানে সেটা হচ্ছে এইরকম প্রসেসর কম্পিউটেশন এই লেভেলের কনসেপ্ট আর কি। কিন্তু তোমার একটা কথা তুমি বলো তো, তোমাদের মোবাইল, আমি যদি মোবাইলের কথা বলি, মোবাইলে চাইলে র্যামটা ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারো, হ্যাঁ কি না? বাইরে থেকে পিসিআই বাসটাকে অ্যাক্সেস করে তাতে কোনো কম্পোনেন্ট লাগাতে পারো? সম্ভব না। যদিও তুমি অ্যান্ড্রয়েড মোবাইল যদি খোলো, অনেক অনেক আইসি কখনোই একটা আইসি নয়, অনেকগুলো আইসি দেখতে পাবে, সেটা অন্য বিষয়। কিন্তু মেন প্রসেসর, র্যাম, এখনকার মডার্ন যে কনসেপ্ট এসেছে, প্রসেসর, র্যাম, পেরিফেরাল, সবকিছু ওরা একটা আইসির মধ্যেই করে দেয়, যেটাকে তুমি কিন্তু মাইক্রো কন্ট্রোলার বললেও বলতে পারো, যদিও বলা হয় না, এটা গুড প্র্যাকটিস, বলা হয় না। কারণ কি? কারণটা ওরা বলছে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে জেনারেল পারপাস, তুমি যা খুশি পারপাস ইউজ করতে পারো। কিন্তু মোবাইল ফোনের যে আর্কিটেকচারটা, মানে ওরা যেটা ডিজাইন করেছে, ওরা করেছে একটা আইসির ভেতরেই এই তিনটে জিনিসকে ভরে দিয়েছে, একটা আইসির ভেতরেই যেটা ভরে দিয়েছে, এবং সেইটাকে যেহেতু জেনারেল পারপাস নয়, ওই জন্য মাইক্রো কন্ট্রোলার বলা হয় না। কিন্তু কনসেপ্টটা হচ্ছে সেটাই। সেই কারণেই মোবাইলে আমি চাইলে ইচ্ছে মতো র্যাম স্লট খালি নেই যে আমি আরো র্যাম বাড়িয়ে যাবো, পসিবল হয় না। এবং সেম এটাকেও তোমাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওরা বলে দিচ্ছে যে আমরা এই কি ধরনের প্রসেসর, তাতে কত মেমোরি, তাতে তার কত আইও, সবকিছু কিন্তু উইল বি ফিক্সড। এখানে সব কিছু হয়ে যাবে ফিক্সড। ইউ ক্যান নট আপগ্রেড অর ডাউনগ্রেড এনি ওয়ান অফ দিস। কারণ তোমাকে মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার ওই জন্যই প্রথম পড়ানো হয়েছিল, কারণ দিস ইজ দ্য বেসিক। এই বেসিক কম্পোনেন্ট গুলোকে তুমি জানলে, জেনে তারপর তোমাকে যেটা পড়ানো হচ্ছে সেখানে সব কিছু আমরা একটা জায়গায় ভরে দিচ্ছি। দেখো মাইক্রোপ্রসেসর, এই মাইক্রো কন্ট্রোলারের কনসেপ্টটা অনেকটা, মানে কি জিনিস এই মাইক্রো কন্ট্রোলার সেটা ক্লিয়ার হলো কি না, একটু বলবে? বা কারো যদি কোনো জানা থাকে আলাদা কি মনে হচ্ছে, বা কোন মনে প্রশ্ন অ্যারাইজ করছে, একটু বলো, তারপর আমি আগে করছি। সেই ল্যাপটপ বলো। আর কম্পিউটারে যেগুলো মানে আলাদা আলাদা করে লাগাতে হচ্ছে ফ্লেক্সিবিলিটির জন্য, মানুষের সুবিধার জন্য করা হয় তো। হুম হুম, অবশ্যই অবশ্যই। আর কোনো একদম কারণ তাই। নেই তো? না, আর কোনো কারণ নেই। তোমার ল্যাপটপ বলি, তোমার ল্যাপটপ তুমি যখন কিনছো, ধরো সেটা 4 জিবি র্যাম আছে, তুমি চাইলে আরো 4 জিবি র্যাম ভরে 8 জিবি করতে পারো। মোবাইলে পারবে কি? মোবাইলে যেটা প্রথমেই কিনছো সেটাই ফিক্স। ল্যাপটপে তোমার মেমোরি আজকে যে, হ্যাঁ, আমি প্রাইমারি মেমোরির কথা বলছি, সরি প্রাইমারি মেমোরি না, মানে সেকেন্ডারি স্টোরেজ যেটা ল্যাপটপে, কত মেমোরি? তুমি বললে আমার ল্যাপটপে 1 টিবি, কেউ বললো আমার ল্যাপটপে 500 জিবি, কেউ বললো 1000 জিবি, মানে 1 টিবি। তাহলে এই যে 1000 জিবি বা 1 টিবি বললো, একটু দাঁড়াও তো। তো যেটা বলছিলাম যে আমি 1000, তোমার ল্যাপটপের মেমোরি হচ্ছে, কেউ বললো আমার 500 জিবি, কেউ বললো 1 টিবি, ডিফারেন্ট মেমোরি সাইজের সেখানে আছে, ঠিক আছে? এবার এই যে মেমোরি সাইজের কথা আমি বলছি, দেখো চাইলে ওটা আমরা কমাতে বা বাড়াতে পারি। আমার আজকে যদি মনে হয় যে না আমি আজকে মেমোরি কমাবো, তাহলে আমি 1 টিবি খুলে দিয়ে 500 জিবি হার্ড ডিস্ক লাগিয়ে দিতে পারি। তো সেটা তো আমার কাছে ফিক্স, কিছু বলার নেই, দেখ, বিরক্ত লাগে।
তো যেটা বলছিলাম যে আমার ক্ষেত্রে কিন্তু সেখানে ফ্লেক্সিবিলিটি একটা অপশন থাকে, যে আমি কত মেমোরি কত স্টোরেজ সবকিছু ফ্লেক্সিবিলিটি। একটা হয় কি, একটা ফোনের ক্ষেত্রে হয়, ফোনের ক্ষেত্রে মেমোরি বাড়ানো বা কমানো যায় না। যেটা ওরা অপশন দিয়েছে যে ইউ ক্যান ইউজ আ এক্সটার্নাল মেমোরি, এক্সটার্নালি তুমি এটা তোমাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে। তো তুমি ফোনের মেন স্টোরেজটা ছাড়াও তুমি বাইরে একটা স্টোরেজ তুমি আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারো মেমোরি কার্ড লাগিয়ে, সেটা অন্য বিষয়। দেখো ওই জন্য ওইটা কিন্তু আলাদা রেখেছে। ওই জন্য ওই মেমোরি স্লটটা আলাদা, বাকি কিন্তু সব কিছু এখন একটা আইসির মধ্যে আছে। এখন সবকিছু এটা ওটা ওটা ইভেন মেমোরিটাকেও, মেমোরির আগে আলাদা আইসি ছিল, মানে ফোনের যে পুরোনো ফোনগুলো এখন কিন্তু কিন্তু দেখেছি যে নতুন যে আইসি গুলো এসছে এর ভেতরেই মেমোরি আইসিটাও এর ভেতরে দিয়ে দিয়েছে। এই টোটালটা নিয়ে একটা আইসি করে দিয়েছে, কন্ট্রোলের মতো করে দিয়েছে। তো এটাই এইখানে কিছু সুবিধা, কারণ আগে দেখো এখানে যা স্পেস লাগে, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, স্পেসটা কম লাগে। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এটাই দরকার, তোমাকে বেশি স্পেস হলে চলবে না। সবাই তোমরা মোবাইলের দোকানে সারানোর দোকানে গেছো, সবাই দেখেছো আমার যদি এত বড় মোবাইল হয়, এতটা জায়গা লম্বা ব্যাটারি, আর এইটুকু মাদারবোর্ড, সরু এইটুকু হচ্ছে মাদারবোর্ড, মানে ওইটুকু সরু মাদারবোর্ডের মধ্যে অতগুলো কম্পোনেন্ট হার্ডওয়্যারটা বসাতে হবে। আমি নিশ্চয় আমার এতটা স্পেস হলে চলবে না, আই নিড টু গো ফর দ্যাট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বলার বক্তব্য। তো চলো আগে দেখে নিই যে 8051 যেটাকে আমরা পড়তে চলেছি, ওর কি কি ফিচার আছে, কি কি ওর অ্যাডভান্স লেভেলের ফিচার রয়েছে, সেগুলোকে আমাদের জানতে হবে। আচ্ছা, এইটা বলার আগে প্রত্যেক বছর পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন, এই দুটো ডিফারেন্স পরীক্ষায় আসে, প্রত্যেক বছরই দেখেছি আসে, এবং প্রত্যেক সবাই উত্তরটা লেখে, কারণ এই উত্তরটা খুব সোজা উত্তর, খুবই সোজা উত্তর। তোমাদেরকে একটু প্রশ্ন করছি, বলো একটু পার্থক্য তোমরাই এক দুই করে বলো দেখি একটু, এই দুটো পার্থক্য কি কি হবে, যে পারো একজন একজন করে এক একটা করে বলো, যা মনে হচ্ছে ভুল হোক তাও বলো। বলো, যে কেউ বলো না, কোনো অসুবিধা নেই। কানেকশন আছে, শুনতে পাচ্ছি সবাই? আমি একটু রেসপন্স চাইছি, বলো। ওই স্পেসের জায়গাটা একটা হবে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার। হ্যাঁ তুমি বলতে পারো, যদি ওটা ওটা আমরা ওই ওই পার্থক্যটা আমরা একটু পরে লিখতাম, তা যখন বলেছো আমি লিখেই দিই, রিকোয়ার মোর স্পেস, আর মাইক্রো কন্ট্রোলার করতে হচ্ছে রিকোয়ার লেস স্পেস। একটা প্রোগ্রাম করা হ্যাঁ, না ইজি। প্রোগ্রামিং, ওটাকে ওটা ওটা বলো না, ওটা তোমার ওটা ইয়ের মধ্যে ওটা কোনো মানে ইয়ের পার্থক্য হলো না, ওটা আমরা বুঝেছি, আমাদের মনে হয়েছে তাই আমাদেরকে বলছি, মানে যেটা আমাদের ইজি লাগে ওইটাকে এখানে পার্থক্য না বলাই ভালো, একটু অন্যরকম। আগে বলো যে জিনিসটা কি, তোমার যদি বলি যে হোয়াট ইজ আ মাইক্রো প্রসেসর, সেটা বলবে যে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অনলি, অনলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাট মাইক্রো কন্ট্রোলার ইজ এ কম্বিনেশন অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, আইও, আদার ডিভাইসেস। এটা হচ্ছে অনলি সিপিইউটা, মাইক্রো প্রসেসর বলতে আমরা তাই বুঝবো, মাইক্রো কন্ট্রোলার বলতে আমরা বুঝবো এ কম্বিনেশন অফ সিপিইউ, মেমোরি, আইও এন্ড আদার ডিভাইসেস। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার।
তুমি এইটা আগে বলবে, তারপরে তুমি বলতে পারো যে এটা রিকোয়ার্ড লেস স্পেস, এটা রিকোয়ার্ড মোর স্পেস, এই ব্যাপার। ঠিক আছে? আর কি এরপরে যে পার্থক্যটা বললাম সেটা কি হতে পারে? ওই র্যাম যেটা বললেন, র্যাম কে মানে বাড়ানো বা কমানো যায় মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে, কিন্তু মাইক্রো কন্ট্রোলের ক্ষেত্রে তাহলে কমানো এখানে, যায় না। হ্যাঁ, এখানে বলতে পারো যে ফ্লেক্সিবল ডিভাইসেস মে বি কানেক্টেড, মে বি ইন্টারফেসড। মানে আমরা ফ্লেক্সিবল রেটিং এর ডিভাইস গুলোকে আমরা এর সাথে ইন্টারফেস করতে পারি, কিন্তু মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে হচ্ছে ফিক্সড ডিভাইসেস আর ইনবিল্ট, ভিতরের মধ্যে সবকিছু ফিক্সড ডিভাইসেস গুলো করা আছে। এখানে ফ্লেক্সিবল ডিভাইস গুলো আমরা ইন্টারফেস করতে হয়, ওখানে অলরেডি ভেতরে ইনবিল্ট করা রয়েছে জিনিসটা। ঠিক আছে? আর কোনো পার্থক্য? স্যার দামের ব্যাপারটা, ওই কস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, মোর কস্টলি আর এটা চিপ, খুবই সস্তা। আমি বলে দিচ্ছি, সেম মিউট করেন তো, এবার মিউট করো। দামের প্রশ্ন যখন এলাম আমি বলে দিচ্ছি যে কারো প্রশ্ন হতে পারে স্যার কিরকম দামের ডিফারেন্স। মাইক্রো প্রসেসর 8085 এর দাম পড়ে প্রায়, এখনকার বাজারে হচ্ছে ওটা প্রায় 350 টাকা দাম আছে। হুম? আমি এখনকার প্রাইস গুলো বলছি, এইটা বাজারে কিনলে 350 টাকা প্রাইস আছে। র্যাম যদি তুমি কিনতে চাও, ধরো তুমি 4 KB র্যাম কিনলে, 4 KB র্যামের পুরো দাম পড়বে 120 টাকা মতো, না আর একটু কম, এখন 80 টাকা মতো দাম পড়বে। দেন তুমি ধরো 8255 কিনলে, তার রকম দাম পড়বে 110 টাকা মতো দাম আছে তার। 8255 আরো বেশি আছে মনে হয়, আমি কমটা ধরেই বললাম। দেন তোমাকে আরো ইয়ে লাগবে, কি বলে, সিরিয়াল কন্ট্রোল ডিভাইস লাগবে। ধরো সিরিয়াল কন্ট্রোল ডিভাইসের দামও ওরকম প্রায় 130 টাকার কাছাকাছি পড়বে। তারপর তোমাকে ধরো এডিসি কিনলে বাজার থেকে, একটা 8 বিট এডিসি, হুম, তারও ওরকম দাম পড়বে ওই 100 না, ওর একটু দামটা কম, 90 টাকার রেঞ্জে দাম পড়বে। আরো ধরো আরো প্রচুর ডিভাইস আছে, পিডাব্লিউএম হ্যানা ত্যানা, এই সমস্ত ডিভাইস মিলিয়ে আরো বেশ খুব কম হলেও মানে তোমার প্রায় 500 টাকা রেঞ্জে দাম পড়ে যাবে টোটাল করো। মানে আমি এরপরে ডিভাইস গুলোর নাম লিখলাম না, কারণ এগুলো হচ্ছে, আর এগুলো তোমরা নাম খুব একটা শোনো, আমি এগুলো লিখলাম না। তো অল টোটাল মিলিয়ে কত প্রাইসটা হচ্ছে আবার দেখো তুমি, 1000 ক্রস করেই যাচ্ছে, আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 2000 পড়ছে। এ বাবা, এক সেকেন্ড দাঁড়াও, আমারই ভুল, পাওয়ার কাট হওয়ার সময় পায় না, আর আমিও দিয়েছি এখান থেকে, ইনভার্টার লাইনটা দিয়ে নিই। 1 সেকেন্ড, একটু হোল্ড করো। আমার একটা ল্যাম্প, ঘরে একটা ল্যাম্প আমার খারাপ হয়ে গেছে। উফ, অন্ধকারের মধ্যে জড়াবুটি খেলো। তো যেটা বলছিলাম, তো সব মিলিয়ে ধরে 1000 এর নিয়ার প্রাইস পড়বে, যেখানে এই ঠিক সেম কনফিগারেশন ওয়ালা তুমি যদি কন্ট্রোলার কেনো, তার দাম পড়ছে বাস্তব ঘটনা হচ্ছে এটাই, কিছুদিন আগে অব্দিও আমরা 120 টাকার কন্ট্রোলার ইউজ করেছি, এখন যে কন্ট্রোলারটা ইউজ করি 15 টাকার কন্ট্রোলার, 15 টাকা দাম, এর সমস্ত ফিচার্স এর থেকে অনেক বেশি ফিচার্স আছে 15 টাকার কন্ট্রোলারটা।
অসুবিধা কোথায়, শুধু সাইজটা খুব ছোট, শোল্ডার করতে খুব মানে মাইক্রো লেভেলের শোল্ডারটা করতে হয়। আদারওয়াইজ প্রাইস হচ্ছে এইরকম 15 টাকা রেঞ্জে। ক্যান ইউ ইমাজিন? ফিগার টুর একটু মাথায় ঢুকিয়ে নিও, কোথায় 15 টাকা, কোথায় 1000 টাকা। আমি স্যার কোম্পানির লস হয় না? লাভ হচ্ছে, কোটি কোটি টাকার কোম্পানি এরা, লস কেন হবে? এ বাবা, কি বলছো গো? স্যার অত কিছু ওই কম টাকায় 15 টাকার মধ্যে? 15 টাকার মধ্যে কেন? কেউ কি লস করে দেয়? কেউ কি আর লস করে দেয়? ওটা বাজারে আমার কাছে আসছে 14 টাকা 80 পয়সা পার পিস। আমি যখন লটে কিনছি, 1000 পিস কিনছি, 1000 পিসের দাম পড়ে ওই 14,800 টাকা। তাহলে 1000 পিস কিনলে 14,800 টাকা দাম পড়ে, মানে পার পিসে 14 টাকা 80 পয়সা করে এক একটা কন্ট্রোলারের দাম পড়ে আমার। তো আমি এটাই বলতে চাইছি যে আমার কাছে যদি লটে 14 টাকা 80 পয়সা পড়ে, ওইটা বানাতে ওই কোম্পানিটার খুব বেশি হলে 9 টাকা খরচা হয়েছে, 8 টাকা থেকে 8.5 টাকা থেকে 9 টাকা খরচা হয়েছে মাত্র ওই পিসে বানাতে। বানাচ্ছে কি দিয়ে? আমি যদি প্রশ্ন করি বানাচ্ছে কি দিয়ে, এর অ্যান্সারটা খুব খুব সোজা। প্রশ্ন কি করে, কি দিয়ে বানিয়েছে ওটা, কি থেকে? উত্তরটা হচ্ছে বালি, সিলিকা। প্রকৃতিতে যে বালি পাওয়া যায়, মানে আফটার কার্বন, প্রকৃতিতে যদি সব থেকে সহজলভ্য কিছু বস্তু থাকে সেটা হচ্ছে সিলিকন। সিলিকা মানে বালি থেকে তৈরি, বালিকা থেকে, সিলিকা থেকে, র ইনগট থেকে অরিজিনাল এবং সিলিকার ইয়ে করে ভিএলএসআই ডিভাইসে একটা আইসির ভেতরে সবকিছু তৈরি হয়ে গেছে। তো তৈরি তো বালি থেকে তৈরি, ওটা দাম কেন 8.5 টাকা হবে না? তুমি যদি আলাদা আলাদা প্রত্যেকটা আইসি বানাও, দিয়ে সার্কিট করে অত বড় ডিজাইন করতে যাও, তো 1000 টাকা পড়বেই করবে। পার্থক্যটা তো ওখানেই। দেন হচ্ছে তোমার কস্ট গেল, মানে কস্টিংটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ইয়ে, আর কি কি ডিফারেন্স ছিল? হ্যাঁ, হার্ডওয়্যার। দেখো এটা হচ্ছে হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারটা খুব বেশি, এর ক্ষেত্রে হার্ডওয়্যার খুব কম, কারণ সবকিছু তো অলরেডি ইনবিল্ট করে দিয়েছে। তো বাইরে থেকে তোমার যেটা হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা হচ্ছে, এক্ষেত্রে সেই হার্ডওয়্যার প্রয়োজনীয়তা নেই। সেকেন্ড হচ্ছে মোর নাম্বার অফ, তুমি এই একজন একটা বললে না যে স্যার এখানে আমার প্রচুর প্রোগ্রামিং লেভেলটা সোজা। প্রোগ্রামিং লেভেল সোজা ওইভাবে বলো না, এইভাবে বলতে পারো মোর নাম্বারস অফ ইনস্ট্রাকশন। প্রচুর ইনস্ট্রাকশন আছে, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে লেস নাম্বার অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের সংখ্যা কম। এখানে প্রচুর মোর নাম্বার অফ ইনস্ট্রাকশন, লেস নাম্বার অফ ইনস্ট্রাকশন, এইভাবে তুমি লিখতে পারো। সেকেন্ড হচ্ছে হার্ডওয়্যারের ক্ষেত্রে তো মোর হার্ডওয়্যার আর লেস হার্ডওয়্যার হবে, তাই তো? হুম, তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। ওটা তো প্রথমে তো মাথায় তো জিনিসটা ঢুকেই গেল তোমার, যে দেখলে যে এখানে কতটা বেশি হার্ডওয়্যার লাগে, মানে কতটা কম হার্ডওয়্যার, মানে কিছুই নেই, সব কিছু ইনবিল্ট করাই আছে কন্ট্রোলারে। দেন হচ্ছে তোমার এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার মানে বিট কন্ট্রোল রেজিস্টার হচ্ছে লেস, কিন্তু এটা পুরোটাই হচ্ছে বিট কন্ট্রোলেবল রেজিস্টার আর মোর। 7 নম্বর পয়েন্টটা কি কারো মাথায় ঢোকেনি? তাই তো, কারো মাথায় ঢোকেনি, বাকিগুলো সব ঢুকে গেছে। 7 নম্বর পয়েন্টটা বলছে বিট কন্ট্রোল রেজিস্টার এর সংখ্যা কম, কিন্তু বিট কন্ট্রোল রেজিস্টার যেগুলো সেগুলো কিন্তু এর থেকে বেশি। হোয়াট ইজ বিট কন্ট্রোল রেজিস্টার, এই প্রসঙ্গে তোমাদেরকে একটু মনে করাই। মাইক্রোপ্রসেসর পড়েছিলে, সেইখানে খেয়াল করো, তোমাদের একটা রেজিস্টার পড়িয়েছিলাম, কি গো এটার নাম, ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার। মনে পড়ছে? ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার একটা পড়িয়েছিলাম, একটু খেয়াল করো। সেই রেজিস্টারে 7খানা বিট ছিল, 7, 6, 5, 4,
3 2 1 0, সরি আটটা আটটা তোমার বিট ছিল। প্রথম বিটটা ছিল বোধহয় সিরিয়াল কন্ট্রোলের এস কনের ছিল, পরেরটাও একটা রকম ছিল, মনে পড়ছে? এইগুলো ছিল মাস্কিং, 7.5 কে মাস্কিং করা, 6.5 কে মাস্কিং করা, 4.5 কে মাস্কিং করা, এইরকম একটা অর্ডারে ছিল না? মনে পড়েছে আমি যেটা কথাটা বলছি? বা ধরো এটা 8085 এর জন্য এটা এরকম ইন্টার কন্ট্রোল রেজিস্টার একটা বা দুটো এরকমই ছিল, আর কিছু ছিল না। বা তোমরা 8255 এর ক্ষেত্রেও একটা বিট কন্ট্রোল রেজিস্টার ছিল, যেটাকে তুমি কনফিগার করতে, যে কোন পিনটা আউটপুট পিন হবে, কোন পিনটা ইনপুট পিন হবে, করতে না? আশা করি অনেকের মনে পড়েছে আমি কোনটার কথা বলছি। এরকম ছিল যে তোমার প্রথম বিটটা ছিল, তারপরে 6 5 4 3 2 1 0, এইটা ছিল পোর্ট সি লোয়ার, এটা ছিল পোর্ট বি, এটা ছিল তার মোড, হ্যাঁ, এটা হচ্ছে পোর্ট সি আপার, এটা ছিল পোর্ট এ, আর এই দুটো ছিল পোর্ট এর মোড, আর এটা ছিল বিএসআর। এইরকম ছিল না? মনে পড়ছে ব্যাপারটা আমি কোনটা বলতে চাইছি? অর্থাৎ এটা একটা রেজিস্টার ছিল, সেই রেজিস্টারের এই বিটটাকে তুমি 1 রাখলে, এই বিট দুটোকে 0 রাখলে, এই বিটটাকে 1 রাখলে, এই বিট বাকি সব বিটকে ধরো 0 করবে। তার মানে কি দাঁড়ালো? বিএসআর কন্ট্রোল উইথ মোড 0 সিলেকশন অ্যান্ড পোর্ট এ ইজ ইওর ইনপুট অর দিস পোর্টস আর আউটপুট, এরকম তো কনফিগার হয়ে যেত নিজে নিজে। একটা রেজিস্টারের ভেতরে এইরকম বিট ওয়াইজ এরকম ডেটা ভরে দিলেই দেখো ওটা সেট হয়ে যেত। সেই রকম রেজিস্টার এইটা যেটা বলছি আমি, এটা কিন্তু 8255 এর ছিল, নট 8085 এর নয়, কিন্তু এটা 8255 এর আইস ছিল। এইটা দিয়ে আমরা কনফিগার করতাম, কন্ট্রোল রেজিস্টার বলতাম এটাকে আমরা। কন্ট্রোল রেজিস্টার কনফিগারেশন করলে এই 8255 টা এরকম করে প্রোগ্রাম হতো। হুম, সেরকম ইন্টারাপ্ট 8085 এর ক্ষেত্রে ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার বলে এরকম ছিল, তো কোন পিন গুলোকে মাস্কিং করবে, কোনটাকে করবে না, আমার এক্সাক্ট মনে পড়ছে না কোন, এইটা একটু ডান দিকে ছিল কি বাম দিকে ছিল, আমি ওই জন্য পুরোটা লিখলাম না। তো মোট কথা ওখানে একটা ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার এখন ছিল 8085, কোনটাকে মাস্কিং করব, কোনটাকে মাস্কিং করব না, সবকিছু দেখো এটার ভিতর দিয়ে করা যেত। এইগুলো হচ্ছে বিট কন্ট্রোলেবল রেজিস্টার। অর্থাৎ তুমি একটা রেজিস্টার আছে, তার কোনো পিনকে হাই করে দাও, কোনো বিটকে হাই করে দাও, কোনো বিটকে লো করে দাও, অ্যাকর্ডিংলি টোটাল ডিভাইসটা চলতে শুরু করবে। এইগুলো হচ্ছে বিট কন্ট্রোলেবল রেজিস্টার, যেখানে এর ক্ষেত্রে বিট কন্ট্রোলেবল রেজিস্টার খুব কম ছিল, হাতে গোনা 3 থেকে 4টে ছিল, হাতে গোনা। কিন্তু এর ক্ষেত্রে বিট কন্ট্রোলেবল রেজিস্টার অনেক, কারণ মাইক্রো কন্ট্রোলার, আগেই বলছি মাইক্রো কন্ট্রোলার জিনিসটা ভেতরে পুরো ইন্টিগ্রেট করে দেওয়াই আছে, তোমাকে শুধু ওটা ইউজ করতে হবে। তাহলে যদি ইউজ করতে হয়, তোমার কাছে এরকম এক গাদা বিট কন্ট্রোলেবল রেজিস্টার এরকম থাকবে, কোনো বিটকে হাই করবে, কোনো বিটকে লো করবে, এভাবে তুমি ডিভাইসটা কনফিগার করতে করতে এগিয়ে চলবে। এর ক্ষেত্রে বিট কন্ট্রোলেবল রেজিস্টার খুব সম্ভবত 165টা, না 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 না, এটা তো বিটের কথা বলছি, বিএসপিটা। এর ক্ষেত্রে মনে হয় খুব সম্ভবত 76 বা 78টা আছে এরকম কন্ট্রোলেবল রেজিস্টার। মানে এই এই কন্ট্রোল রেজিস্টার গুলো ঠিক এরকমই দেখতে, 7 থেকে 0 অব্দি এতগুলো বিট আছে, কোন বিটকে তুমি হাই করবে, কোন বিটকে লো করবে, যেই করে দেবে ডিভাইসটা সেরকম সমস্ত সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। এইগুলোতে বিট কন্ট্রোল রেজিস্টার এর ক্ষেত্রে প্রচুর বেশি, কারণ এইটা তুমি যেদিনই এইগুলো জানতে পারবে সেদিনই তুমি একটা মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করতে পারবে, এইগুলোকে তোমাকে জানতে হবে। এইটার সংখ্যা হচ্ছে বেশি। তো মোটামুটি এইরকম রেঞ্জে পার্থক্য। আর তুমি অ্যাপ্লিকেশনের পার্থক্য একটা বলে দিতে পারো, যে মাইক্রোপ্রসেসর মেনলি ইউজ হয় পার্সোনাল কম্পিউটারে, পিসি, এর ইউজটা, কিন্তু এর ইউজটা হচ্ছে অল অল মানে সব জায়গায়, এভরিওয়্যার, সব জায়গায় এই জিনিস ইউজ হয়। মাইক্রোপ্রসেসর শুধুমাত্র এখন ইউজ হয় পার্সোনাল কম্পিউটারে, আর ইন্ডাস্ট্রিয়াল লেভেল কম্পিউটারে, মানে যে কোনো কম্পিউটারের ক্ষেত্রেই একমাত্র মাইক্রোপ্রসেসর ইউজ হয়, আদারওয়াইজ সব জায়গায় কিন্তু মাইক্রো কন্ট্রোলার। ইভেন যেটাকে আমি বলছি মাইক্রো প্রসেসর বেসড রিলে, বলি তো মাইক্রো প্রসেসর বেসড রিলে, মাইক্রো প্রসেসর বেসড কমিউনিকেশন, সব কটার ভেতরে মুখে কথা বলছি মাইক্রো প্রসেসর, আছে কিন্তু মাইক্রো কন্ট্রোলার। প্রসেসর এখন শুধুমাত্র কম্পিউটার গুলোর ভিতরেই থাকে, আর কোথাও কম্পিউটার তুমি দেখতে পাবে না।
এবার হ্যাঁ, আমি এখানে মোবাইল তোমাদের বলো যে স্যার মোবাইলটাও ঠিক আছে, ঢুকিয়ে নাও না। মোবাইল তো একটা কম্পিউটারই হচ্ছে, এখনকার মোবাইল মানে একটা কম্পিউটারই বটে। তো এটাকে এখানে আমি ঢুকিয়ে নেওয়া যায়, রাদার দেন সবকিছু তুমি কন্ট্রোলার লেভেলে নিয়ে চলে যাও। এই হচ্ছে ব্যাপার। বেশ। এক মিনিট। তো আমি এটা মুছছি, হ্যাঁ। তোমাদেরকে প্রশ্ন করি, কোন জিনিসটাকে এখন বেশি ভালো ভালো মনে হচ্ছে, মানে কাকে বেশি ভালোবাসতে লাগতে ইচ্ছা করছে, পুরোনো মাইক্রো প্রসেসর যাকে পড়ে থাকে নাকি কন্ট্রোলারকে? বলো, ওপেন ভিউ বলো। মানে এখনো জানো না এটা ঠিকই, কিন্তু কাকে বেশি ভালোবাসতে ইচ্ছা করছে এই মুহূর্তে? ভালোবাসার একটাই জায়গা তৈরি করেছি কিন্তু আমি, দামটা দেখিয়ে। আমার মনে হয় সবাই কন্ট্রোলার ব্যাপারটাতে একটু বেশি এখন ভালো লাগছে, যে হ্যাঁ সত্যি তো তাই। এত ঝামেলা যাওয়ার কি দরকার, ওই একটা র্যাম কেন, ওই এই লাগাও, এত ঝামেলা পাকানোর কি দরকার? সত্যি এখনকার দিনে কেউ পাকাতে চায় না এই ঝামেলাটা। তাও সত্যি কথা হচ্ছে যে ইন্টেল যখন মাইক্রো কন্ট্রোলার বানালো, তখন চারিদিকে একদম ভিড়ি পড়ে যায়, দেখো দারুণ বিপ্লব জানা গেছে। গোটা কম্পিউটারটাকে এইটুকু ছোট ডিভাইসের মধ্যে ভরে দিয়েছে, তার দাম করেছে 15 টাকা। কম্পিউটার মানে কি, কম্পিউটারের মেন মেন ব্যাপারগুলো থেকে সবকিছুকে এইটুকুর মধ্যে ভরে দিয়ে দাম ওই দাম করেছে। তো বক্তব্যটা এখানে এসে দাঁড়ায় যে স্বাভাবিকভাবেই মানুষ কি চাইলো, এটাকে অ্যাকসেপ্ট করতে চাইলো। কিন্তু তখনও মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো মাইক্রোপ্রসেসর তৈরি করতো ওই সময়, তো তারা মানে মাইক্রোপ্রসেসর তৈরি করা মানে কি, মানে মাইক্রোপ্রসেসর তৈরি করতে যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা দিয়েই মাইক্রো কন্ট্রোলার হয়ে যাবে, শুধু একটু একটু অ্যাডভান্স লেভেল লাগবে, আর কিছু লাগবে না। ওই একই জিনিস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার মানে যখন মাইক্রোপ্রসেসর অলরেডি ধরো তখন কমার্শিয়ালি অ্যাভেলেবেল, এবং তখন কি, যে সময় এরা বেরিয়েছে 1980 দশটা বলছি, সেই সময় কম্পিউটার ব্যাপারটা জনপ্রিয় হতে শুরু করেছে। প্যারালালি অটোমেশন, যে অটোমেশন মানে কি, যে ধরো আমি মাইক্রোপ্রসেসর রিলের কথা বললাম, যে রিলে মাইক্রোপ্রসেসর মানে এই মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করবে, তো সেই যে রিলের কথা বলো, বা একটা যাই হোক ওয়াশিং মেশিন হোক বা যাই হোক, তুমি ওয়াশিং মেশিনের ভিতরেও আমি যদি বলি মাইক্রোপ্রসেসর আছে, তা কই সেখানে কি কম্পিউটারের মতো কিবোর্ড ইনপুট মাউস লাগাতে হয়? হয় না। সেই সমস্ত জায়গাতেই মানুষ কিন্তু মাইক্রো কন্ট্রোলারকে চাইলো। ওরা বললো যে একটা মাইক্রো ইয়ে বোর্ড ডেভেলপ করবো, সেই বোর্ডটাকে আমি এইটুকু বানাবো, আমার কি দরকার মাইক্রোপ্রসেসর নেওয়া এ নেওয়া না, কি কি দরকার? শুধু তাই নয়, একটা বড় সমস্যা সেই সময় গোটা পৃথিবীতে হয়েছিল। সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরে লোকে যা প্রোগ্রাম লিখতো, কোথায় লিখতো? না, ওরা লিখতো, ধরো এটা একটা মাইক্রো প্রসেসর, তাই তো, এর সঙ্গে কি লাগিয়েছে? মেমোরি ডিভাইস লাগিয়েছে, র্যাম। ধরো 8 KB র্যাম লাগিয়েছে, তাহলে এটা 4 KB আর এটা 4 KB, 4 KB দুটো র্যাম লাগিয়েছে। ওরা যেটা করতো, এই র্যামটার সাথে এই র্যামটার পাওয়ার সাপ্লাইতে ব্যাটারি কানেক্ট করে দিত। অর্থাৎ উপরে র্যামটার সাথে ব্যাটারি কানেক্ট করে দিত। র্যাম মানে আমরা বুঝি যে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ যার পাওয়ার চলে গেলে তার মেমোরি চলে যায়। এবারে কি করতে হবে, মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিংটা লিখে রাখতে হবে। ধরো ওয়াশিং মেশিনের প্রোগ্রাম, যে প্রথমে এতক্ষণ ধরে যা টাইমার সেট করলো ইউজারের কাছ থেকে নিয়ে, এতক্ষণ ধরে ওয়াশ করবে, তারপর এতক্ষণ ধরে জলে সে গরম জলে মানে ঘোরাবে, তারপরে এতক্ষণ বাদে সে ওটাকে রিলিজ করবে, তারপর এতক্ষণ বাদে একটা কি শিডিউলার টাস্ক ওটা। তো এই যে শিডিউলার টাস্কের কথা বলছি, সেই সমস্ত টাস্কের জন্য যাবতীয় যা প্রোগ্রামিং, সব ধরো তারা এই র্যামের এই জায়গাটায় লিখে রেখেছে অনবরত। বাট পাওয়ার চলে গেলে তো প্রোগ্রামটা মুছে যাবে। ওরা তখন কি করতে শুরু করলো,
এই র্যামের সঙ্গে একটা ব্যাটারি লাগিয়ে দিত এদিকে। ব্যাটারিটা যে লাগিয়ে দিত তখন কিন্তু এই ব্যাটারি লাগানো মানে কি, এই প্রোগ্রামটা থেকে গেল, ওটা মুছবে না। আর নিচের যে র্যামটা, নিচের র্যামটাকে তোমার জেনারেল ডেটা, ধরো এই যে ডেটা রাখে, ধরো এসটিএ করলো, এলডিএ করলো, এলডিএ করলো, এসটিএ করলো, এরকম মানে মেন প্রোগ্রামটা লেখা আছে এখানে। ধরো, ধরে নাও 1000 লোকেশন থেকে তোমার 1FFF এইটুকুর মধ্যে ওরা, এই যে 2 কেবি হলো, 2 কেবি নয় সরি, 1 কেবি হলো আই থিঙ্ক। তাহলে 1000 থেকে 1FFF অব্দি এই যে মেমোরিটা, এর মধ্যে কি করলো ওরা, ফিক্সড করে প্রোগ্রামটা লিখে রেখে দিল। আর যাবতীয় যা কিছু এলডিএ এসটিএ করা, সেটা 2000 লোকেশন অনওয়ার্ডস লিখতে শুরু করলো। তার মানে কি, এই যে যতক্ষণ ডিউরিং রানিং অপারেশন দে আর ইউজিং দিস র্যাম, বাট প্রোগ্রামিং, টোটাল প্রোগ্রাম স্ট্রাকচারটা হচ্ছে লেখা আছে এখান থেকে। অর্থাৎ যতবার ইনস্ট্রাকশন এক্সিকিউশন শুরু হবে 1000 থেকে শুরু হবে, যেটাকে আমি ব্যাটারি দিয়ে কানেক্ট করে রেখেছি কেন, এই প্রোগ্রামটা ডিলিট হবে না। অর্থাৎ ওয়াশিং মেশিনে পাওয়ার অফ করে দিলেও প্রোগ্রামটা ভিতরে থেকে যাবে। ওরা এইভাবে করতো, সব ভালো ছিল। কিন্তু মুশকিলটা সে কি দাঁড়ায়, ধরো এই প্রোগ্রামটা বহু কষ্টে খেটে খুঁটে একটা বড় সড়ো কোম্পানি এটা তৈরি করলো। আমি কি করলাম, বাজার থেকে এটা কিনলাম, কিনে এই র্যামটি কি, এই র্যামটাকে, এই মাদারবোর্ডটা খুলে ফেললাম, খুলে এই র্যামের সাথে ডেটা পাইপলাইন করলাম, দিয়ে ডিএমএ দিয়ে মানে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করে পুরো প্রোগ্রামটাকে রিড করে কোনো জায়গায় কপি করে নিলাম। করতেই তো পারি, র্যামটা তো বাজার থেকে খোলা, প্রসেসর আলাদা, র্যাম আলাদা। আমি তো চাইলে র্যামটাকে এখান থেকে পাইপলাইন করে ডিএমএ ইনস্ট্রাকশন দিয়ে এই সাইডটাকে বন্ধ করে দেবো, এই দিক দিয়ে ডিএমএ ইনস্ট্রাকশন এক্সিকিউট করে পুরো ডেটাটাকে কপি করে নেবো। কপি করে কি করবো, আমি আবার অন্য একটা র্যামের মধ্যে সেটাকে ভরবো, ভরে আমি নিজে এই হার্ডওয়্যারটা ডিজাইন করে আবার পুরো একটা কোম্পানির স্ট্রাকচারে কপি করে নিজের বিজনেস শুরু করলাম। একজন তো খেটে খুঁটে এটা লিখেছে, তার তার যে খেটে খুঁটে প্রোগ্রাম লিখেছে, সেই প্রোগ্রামটা তো আমি বাড়িতে করে নিতে পারি। কি আছে ভেতরে, তো সেই অপকোড গুলোই রয়েছে। 1000 লোকেশনে ধরো 3E, 1001 লোকেশনে ওই, আমি তো ওইটা কপি করে নিয়ে সেম ভাবে মার্কেটিং করতে পারি। সিকিউরিটি বলার কিচ্ছু রইল না। তখনই মাইক্রোপ্রসেসর ওই কারণে দাঁড়ালো না। সমস্ত ইন্ডাস্ট্রি মাইক্রোপ্রসেসরকে একটা কারণে রিজেক্ট করতে শুরু করলো, কারণ অল দিস ডেটা আর এক্সপোজেবল। যে কেউ যখন স্কুল দেখতে পারে ডেটা, যে কি প্রোগ্রামিং লেখা আছে ভেতরে, দেখে নিজেও সে কপি করে একটা বানিয়ে দেবে, হুইচ ইজ বেসিক্যালি নট পসিবল উইথ ইউর মাইক্রো কন্ট্রোলার। ওখানে সব ভেতরে ইনবিল্ট। শুধু তাই নয়, শুধু তাই নয়, মাইক্রো কন্ট্রোলারের মেমোরিকেও ভিতরে কিন্তু রিড করা যায়, জেনে রাখো। কিন্তু একটা সিকিউরিটি লক বলে একটা অপশন থাকে। আমরা যেটা করি, আমরা ধরো একটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে প্রোগ্রামিং করছি, আর যতক্ষণ আর&ডি টেবিলে থাকে ততক্ষণ বারবার প্রোগ্রাম মুছছি, কি প্রোগ্রাম ভেতরে করলাম সেটাকে আবার পড়ি, পড়ার পর আবার মুছছি, আবার নতুন প্রোগ্রাম করি, এরকম করে অনেকবার করার পর যখন ফাইনালি আমার একটা জিনিস স্ট্রাকচার রেডি হয়, যে হ্যাঁ আমার সবকিছু রেডি হয়ে গেছে, প্রোগ্রাম একদম ওকে, এবার এটাকে আমি কমার্শিয়ালি বিক্রি করতে পারবো, ঠিক তার আগের মুহূর্তে একটা সিকিউরিটি লক, একটা রেজিস্টার থাকে, ওইটা লক করে দিতে হয়। যে রেজিস্টারটা লক করে দিই, তখন ও কেন, আমার পক্ষে আর ক্ষমতা হবে না, না আমি নিজে প্রোগ্রামিং করেছি ওটা, কিন্তু সিকিউরিটি লকটা মোড দিয়ে যেই লাস্ট প্রোগ্রামিংটা মেরে দেবো, আর কোনোদিন ওটা পড়া যাবে না, একদম সিকিউরিটি লক হয়ে যায়। এটা মাইক্রো কন্ট্রোলারের একটা ইউনিক ফিচার, যে ফিচারটা কিন্তু প্রসেসরে এই ছিল না। তো সেই কারণেই গোটা পৃথিবী তখন মাইক্রো কন্ট্রোলারকে অ্যাকসেপ্ট করে নেয়। মাইক্রো প্রসেসর ওই জন্যই দাঁড়ায়নি, নাহলে আজকে প্রত্যেকটা ডিভাইসের ভিতরে কিন্তু মাইক্রো প্রসেসর থাকতো। থাকে না একটাই কারণে, সিকিউরিটি। প্রোগ্রামিং এর কোনো সিকিউরিটি থাকে না এর ক্ষেত্রে, কিন্তু ওর ক্ষেত্রে টোটালটা ভেতরে মানে মাইক্রো কন্ট্রোলার প্রচন্ড সিকিউর। আমি যদি একবার লক করে ছেড়ে দিই, পৃথিবীর আর কারো ক্ষমতা নেই ওটাকে রিড করবে। বুঝে গেছে, সেইটা একটা বড় ইউনিক ফিচার হয়ে দাঁড়ায় আর কি। দেখো আজকে তোমাদের ক্লাস আছে, 11টা 5 বেজে গেল। মাইক্রো কন্ট্রোলারের তোমাদের প্রত্যেকটা যে জিনিস আছে, তোমাদের অত ডিটেল কিছু জানতে হবে না, সব ওপর জানতে হবে। বেশি দিন লাগবে না পড়াতে, মোস্ট প্রবাবলি খুব বেশি হলে 10টা ক্লাস লাগবে। 10টা ক্লাসে আই থিঙ্ক পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি যতদূর জানি। তো এটা খুব সোজা একটা জিনিস, ভালোবাসো জিনিসটাকে। যদি পরবর্তীকালে অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করতে হয়, তখন তুমি নিজেই শিখে যাবে। খুবই সোজা জিনিস, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, আগে লেকচার করে নিই।
অভিজিৎ, অজয়, অয়ন, চন্দন, দীপঙ্কর, জ্যোতির্ময়, কস্তুরী, সাঁতরা, জৈনদ্দিন, জসিম, সামন্ত, সৌরভ সেন, শ্বেতা বড়াল। আর কেউ নেই তো? তারিখ হচ্ছে